TVN24 নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ইসরায়েলের রাজধানী তেল আবিবে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে হামাস, এরকমই বলা হচ্ছে। গত 4 মাসের মধ্যে হামাসের এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, যদিও বলা হচ্ছে এটা বড় হামলা। IDF জানিয়েছে তারা বেশিরভাগ রকেট প্রতিহত করেছে। একটি মাত্র রকেট একটি বাড়িতে ক্ষতিগ্রস্ত করেছে অল্প মাত্রায়, এরকম আমরা দেখলাম। এদিকে এর কয়েক ঘন্টা পর প্যালেস্টাইনের রাফায় ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা হামাসের একটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে এবং এই অভিযানে সংগঠনটির 2 জন নেতা অর্থাৎ হামাস নেতা নিহত হয়েছেন, এরকমই বলা হচ্ছে IDF-এর পক্ষ থেকে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট রাফা সফর করছেন এই মুহূর্তে, সেখানে আছেন আমরা যতদূর জানতে পেরেছি। সেখানে তিনি বলেছেন রাফায় হামলা আরও জোরালো করবে IDF অকুপেশন ফোর্স। এর মধ্যে আমরা জানতে পারছি 2 পক্ষের সমঝোতা আলোচনা অর্থাৎ ইসরায়েল এবং হামাসের মধ্যে আগামী সপ্তাহে শুরু হচ্ছে। আমেরিকার কূটনৈতিক উদ্যোগের কারণে এটা সম্ভব হচ্ছে বলে জানা গেছে। সমঝোতা আলোচনায় থাকবেন কাতার, ইজিপ্ট এবং আমেরিকার প্রতিনিধিরা। বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা এটাকে উন্নতি বলছেন। এর আগে মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার CIA ডিরেক্টর উইলিয়াম বার্নসের সাথে বৈঠক করেন। উইলিয়াম বার্নসের উদ্যোগে মূলত এই নতুন করে সমঝোতা আলোচনা শুরু হতে যাচ্ছে। গত সপ্তাহে রাফায় ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের নির্দেশ দেয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ, এটি জাতিসংঘের শীর্ষ আদালত। একই সঙ্গে সেখানকার মানবিক পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে ত্রাণ সহায়তা প্রবেশে সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দেয় এই সর্বোচ্চ আদালত। আদেশ বাস্তবায়নের বিষয়ে 1 মাসের মধ্যে ইসরায়েলকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইসরায়েল প্রসঙ্গ আরও আছে। ইসরায়েল মনে করছে ICJ-এর আদেশে তাদের জন্য রুম তৈরি করেছে, সুযোগ তৈরি করেছে, এরকম বলা হচ্ছে। কীরকম সুযোগ? প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একজন উপদেষ্টা জাচি হানেকবি বলেছেন আদেশে আক্রমণ পুরোপুরি বন্ধের কথা বলেনি ICJ। আরেকজন কর্মকর্তা বলছেন রাফা অভিযানে সাধারণভাবে সব ক্ষেত্রে ICJ-এর আদেশ প্রযোজ্য নয়, এরকম তারা দাবি করছেন। সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে বিশেষ করে এইটা আসলে বোঝাচ্ছে রাজনীতিবিদদের কথা বোঝাচ্ছে। তাদের পক্ষ থেকে বা তারা নিজেরা যদি গুজব এবং ভুল তথ্য ছড়িয়ে দেন নির্বাচন সম্পর্কে, কিন্তু সেটা সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় বাধা বলে মনে করছেন। জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া, অ্যারিজোনা এই 4টি স্টেটের স্টেট সেক্রেটারি তারা এমন কথা বলছেন। তারা একটি বিশেষ আমরা দেখছি NBC নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তারা আরও বলছেন ভোট গ্রহণ থেকে শুরু করে এর ফলাফল সত্যায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এই বিষয়টি আলোচনা করব। আমার সাথে আরও কয়েকটি বিষয় আছে, সেগুলো আলোচনা আসতে পারে, যেমন ভারতে নির্বাচন আমরা দেখলাম। দেশের ভিতরে অপরাধ প্রসঙ্গটি আলোচনা করব। অপরাধ বিষয়টি রাজনীতিতে কি অবস্থায় আছে, পরিসংখ্যান কি বলা হচ্ছে, একই সঙ্গে বাস্তব পরিস্থিতি কীরকম, শহরের কর্মকর্তারা কি বলছেন, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যদি আমাদের হাতে সময় থাকে। আমার সাথে আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24 টেলিভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রানা রায়হান। আরও আছেন ডক্টর M কবির হাসান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আরও আছেন ডক্টর গোলামী মাদবর, প্রফেসর, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমত ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই যাব নির্বাচন প্রসঙ্গে। যে 4টি স্টেটের কথা উল্লেখ করলাম, 4টি স্টেটের প্রধান নির্বাচন কর্মকর্তা যারা অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট, তারা বলছেন যে কথাটা, তারা এদের মধ্যে কেউ কেউ যেমন জর্জিয়ার যিনি সেক্রেটারি অফ স্টেট, তিনি এই বাধার মুখে পড়েছিলেন। বিশেষ করে আমরা দেখেছিলাম 2020 সালের নির্বাচনের সময়টায় তিনি সরাসরি সাবেক প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সরাসরি চাপের মধ্যে পড়েছিলেন। তারা এখন কি বলছেন, তাদের প্রস্তুতি কীরকম কি বললো তারা? নাজমুল আশরাফ। ধন্যবাদ রানা রায়হান। দেখেন, সুষ্ঠু নির্বাচনের পথে তো অনেক রকমের বাধা আছে।
যেসব দেশে নির্বাচনী ব্যবস্থা বা গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রশাসনিক ব্যবস্থা বা বিচার ব্যবস্থা যথেষ্ট দুর্বল, সেখানে অন্য অনেক রকমের আপনার চ্যালেঞ্জ আছে, সংকট আছে, বাধা আছে। আমরা জানি যে দুর্বল গণতন্ত্র, বাজে নির্বাচন, দুর্বল নির্বাচন, যেনতেন নির্বাচন যেসব দেশে হয়, বা নির্বাচনের নামে যাতা খুশি, এসব দেশে আপনার ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, হাঙ্গামা, সন্ত্রাস সহ বিভিন্নভাবে নির্বাচনকে প্রভাবিত করে নির্বাচনকে নিজের পক্ষে নিয়ে জেতার চেষ্টা করা হয়। আমেরিকার রাজনীতিতে, আমেরিকার যে নির্বাচনী ব্যবস্থা, আমেরিকার প্রশাসনিক ব্যবস্থা, আপনার বিচার ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, তাদের ভূমিকা, এগুলো তো অনেক ভালো, বহু বছরের চর্চিত একটি ব্যবস্থা। সেখানে নির্বাচন নিয়ে কেন এই চ্যালেঞ্জ আসবে? যেই চ্যালেঞ্জগুলো আসছে বা গত দুটি নির্বাচনে 2016 এবং 2020 সালের দুটি নির্বাচনে যেই চ্যালেঞ্জগুলো আমরা দেখেছি, তার বেশিরভাগই বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্পই এগুলো তৈরি করেছেন। ডোনাল্ড ট্রাম্প এবং তার উগ্র সমর্থকরা। এখন তো গোটা রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প পার্টি হয়ে গেছে। মানে সোজা কথা, রিপাবলিকানরা, মানে উগ্র রিপাবলিকানরা বা খারাপ রিপাবলিকানরা, নিশ্চয়ই ভালো রিপাবলিকান, দায়িত্বশীল রিপাবলিকান এখন বহু আছেন, ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান প্রকাশ্যে এরকম রিপাবলিকান আছেন, তারা তো এসব করেন না। তো আমেরিকার নির্বাচন 16 থেকে যদি ধরি, 16-20-এ, এবং যেটি আশঙ্কা করা হচ্ছে এবার 24-এ, সেটি হচ্ছে যে আপনার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ, এগুলোর মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করা, মানুষকে বিভ্রান্ত করা। 16 সালে ডোনাল্ড ট্রাম্প যখন জিতে গেলেন, যত রকমের জরিপ ছিল, যত রকমের বিশ্লেষণ, যত রকমের প্রেডিকশন, যত রকমের ধারণা, সব কিছুকে মিথ্যা প্রমাণ করে দিয়ে ডোনাল্ড ট্রাম্প জিতে গেলেন। কিভাবে জিতে গেলেন? নিশ্চয়ই অনেকে তাকে ভোট দিয়েছে, কিন্তু এই ভোট দেওয়ার ক্ষেত্রে যেই প্রভাবক আপনার ভূমিকা রেখেছে, সেটি কিন্তু আমেরিকার সকল গণমাধ্যমে এসেছে, বিশ্লেষকরা, গবেষকরা সেগুলো পরে বলেছেন। সেটি হচ্ছে যে অনেক মিথ্যা তথ্য, ভুয়া তথ্য, বিভ্রান্তিকর তথ্য, ভুয়া খবর এগুলো ছড়ানো হয়েছিল, এবং এগুলো ইন্টারনেটের মাধ্যমে ছড়ানোর ক্ষেত্রে ট্রাম্পের টিম বা তার অনুসারীরা যেমন কাজ করেছে, ঠিক একইভাবে ট্রাম্পের পক্ষে রাশিয়ার অনেক হ্যাকাররাও এই কাজগুলো করেছে। তো ওই চ্যালেঞ্জটা তো আপনার দিন দিন বেড়েছে। এবার এরকমটা হবে, স্টেট সেক্রেটারি যারা মূলত নির্বাচনের দায়িত্বে থাকেন, আপনি বলছিলেন যে প্রধান কর্মকর্তা প্রতিটা স্টেটের, এবং আমরা জর্জিয়ার কাহিনী জানি, যেই ঘটনার কারণে ট্রাম্প এরকম মামলার মুখে পড়েছেন, তার অনেক সহযোগীরা, এবং সেটি এখনও চলমান। অ্যারিজোনা সহ আরও যে 4টা স্টেটের সেক্রেটারিরা বলেছেন, নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা থেকে, তাদের প্রস্তুতি থেকে, এবং যা যা কিছু হতে পারে তাদের কাছে তথ্য আছে, একেবারে সাদামাটা তথ্য থেকে শুরু করে গোয়েন্দা তথ্য, গণমাধ্যমের তথ্য, বিশেষজ্ঞদের মতামত, সেগুলোর প্রেক্ষিতে তারা এই কথাগুলো বলেছেন। ফলে এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ, এগুলো মোকাবেলা করা চারটিখানি কথা না, কারণ আপনি কোথায় কিভাবে নিয়ন্ত্রণ করবেন। ইন্টারনেটের বাস্তবতা হচ্ছে আপনি সব কিছু অবাধে ছড়িয়ে দিতে পারেন। সামাজিক মাধ্যমের বাস্তবতা হচ্ছে আপনি যা খুশি ছড়িয়ে দিতে পারেন। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা সবার পক্ষে যেমন বোঝা সম্ভব না, অনেক ক্ষেত্রে আপনি যতই জ্ঞানী, গুণী এবং আপনার বুদ্ধিমান হন না কেন, আপনিও বিভ্রান্ত হতে পারেন। এমন সব উপাদানও কিন্তু সামাজিক মাধ্যমে এবং ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ভাবে এগুলো ছড়িয়ে দেওয়া হয়ে থাকে, এবং আমরা জানি যে বিভ্রান্তিকর এবং মানুষকে প্রভাবিত করার জন্য অনেক সময় সংবাদের আদলে, ধরেন একেবারে প্রাতিষ্ঠানিক গণমাধ্যম, মূলধারা গণমাধ্যম যেটাকে বলে, টেলিভিশন, পত্রপত্রিকার, তাদের সংবাদ পরিবেশনের যে ধরন, যে আদল, যে চেহারা, মানে ধরেন বিবিসি বা সিএনএনের যে অনলাইন ভার্সন, ওখানে যেইভাবে একটা সংবাদ প্রকাশ করা হয়, যেই ভাষায় যেভাবে লেখা হয়, যেই ধরনের আপনার অবয়ব দেওয়া হয়, যেই ধরনের আপনার গ্রাফিক্স এবং অন্যান্য কিছু ব্যবহার করা হয়, ঠিক ওরকমভাবে জিনিস তৈরি করে এর মধ্যে ভুয়া তথ্য দেওয়া হয়, এবং 10 লাইনের একটা খবর, 20 লাইনের একটা খবরের মধ্যে হয়তো 2-3 লাইন শুদ্ধ থাকবে, সঠিক থাকবে, বাকিগুলো ভুয়া, মিথ্যে থাকবে, তার মাধ্যমে চলন হয়। ফলে মানুষকে সচেতন করা এবং এই ধরনের তৎপরতা সম্পর্কে মানুষকে অনেক বেশি পরিমাণে জানানো, এবং সেগুলো যাচাই করার যেসব আবার প্রযুক্তিক সুবিধা আছে সেগুলো ব্যবহার করা। আমরা জানি চ্যালেঞ্জগুলোর সাথে একটা বড় চ্যালেঞ্জ যুক্ত হয়েছে এআই জেনারেটেড কি না তৈরি করা যায়,
টেক্সট আপনার রিপোর্ট থেকে শুরু করে একেবারে ভিডিও পর্যন্ত, অডিও ভিডিও সব কিছু। ফলে এআই কিন্তু অনেক বড় একটা হুমকি, অনেক ক্ষেত্রে হুমকি আমরা বিশেষজ্ঞদের কাছে শুনি। এই নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনী প্রচারের ক্ষেত্রে, নির্বাচন সংক্রান্ত তথ্য, মানুষের বক্তব্য, জরিপ, যা কিছু বলি, এগুলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এআই অনেক বড় একটা ভূমিকা রাখবে বলে আশঙ্কা করা হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ নাজমুল আশরাফ। আমি যাব ডক্টর এম কবির হাসানের কাছে। আমি এই নির্বাচনের প্রসঙ্গ ধরেই একটি প্রশ্ন করতে, আজকে নিউ ইয়র্ক টাইমসের অনলাইন ভার্সনে একটি রিপোর্ট বিস্তারিত আকারে দেখলাম, ক্রাইম নিয়ে, অপরাধ নিয়ে। সেখানে বলা হচ্ছে, তার হেডলাইনটা এরকম যে সারা দেশে সহিংস অপরাধ ড্রপ করেছে, কমে গেছে, কিন্তু নির্বাচনের ইস্যু হিসেবে লনেসনেস, এই প্রশ্নটা বেড়েছে। অনেকে মনে করছেন যে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায়, এর চেয়ে আগে খারাপ অবস্থা ছিল না। কিন্তু বিভিন্ন শহরের মেয়ররা তাদের ইন্টারভিউ নিয়েছে নিউ ইয়র্ক টাইমস। যেমন ডিট্রয়েট শহরের মেয়র মাইক ডাগ্গান, তিনি বলছেন যে তার শহরে এক বছরের ব্যবধানে, অর্থাৎ জানুয়ারি 2023 থেকে জানুয়ারি 2024 ক্রাইম কমেছে 18%। একই সাথে আমরা দেখছি মিলওয়াকির মেয়র, তিনিও বলছেন তার শহরে ক্রাইম কমে গেছে। এরকম বিভিন্ন শহরে ক্রাইম কমেছে, বাস্তব পরিস্থিতি এটা। কিন্তু যখন মানুষের কাছে এই নির্বাচন সামনে রেখে জানতে চাওয়া হচ্ছে, তখন তারা বলছেন যে না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। এইটা কেন? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দেখুন, ক্রাইমের যে ডেফিনেশন ওরা ইউজ করছে, যেটা বললো যে কমে গেছে, সেটা হলো যে স্ট্যাটিস্টিক্স, যেমন থ্যাফট, বার্গলারি, অথবা কাউকে মানে অপহরণমূলক কোনো কিছু করা। কিন্তু যে জিনিসটা বেড়েছে, যে নির্বাচনী টেম্পারেচার বেড়ে গেছে আমেরিকাতে, এটা মূলত আমেরিকান ফরেন পলিসির কারণে। গাজা যেগুলো হয়েছে, এ কারণে প্রত্যেকটা, যে কথাটা বলেন ডেট্রয়েট ইজ এ মানে হেভিলি মানে পপুলেটেড বাই মুসলিম অ্যান্ড আরব ভোটার্স। তো বিভিন্ন জায়গায় এই উত্তাপটা, আমার শহর নিউ অর্লিন্সে একইভাবে আমরা ফিল করছি যে এখানে দুটো গ্রুপ হয়ে গেছে গাজাকে ঘিরে আর কি। তো এখন গাজা তো আসলে সারা দুনিয়ার সামনে যে এতদিন মিথ্যা ছড়িয়ে ছিল, সেই মিথ্যার মানে একটা আলোর একটা উদ্ভাসন গাজা থেকে শুরু হয়েছে। এন্ড রেজাল্ট কি হবে আমি ঠিক জানি না, কিন্তু আমি পজিটিভ যে একটা সামথিং গুড উইল কাম আউট অফ দিস। বাট এই ইলেকশনে যেহেতু দুটোই আমেরিকান ভোটারদের, যারা মুসলিম, আরব এবং যারা সহিংসতা এবং ইনজাস্টিসের বিরুদ্ধে, তাদের জন্য ইটস এ লেজার অফ টু ইভিলস। আপনি ডোনাল্ড ট্রাম্পকে পিক করবেন অথবা জো বাইডেনকে পিক করবেন। এখন পোল, আমি এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারি, আলটিমেটলি কি হয় জানি না, মানে এখনো জো বাইডেন প্রশাসন আমেরিকান মুসলিম ভোটার এবং যারা গাজার বিরুদ্ধে অমুসলিম ভোটার, যারা বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে, তাদেরকে কনফিডেন্সে আনার জন্য যা যা করা দরকার ছিল সেই জিনিসগুলো এখনো করতে পারেননি। এবং যে আপনি যে বললেন যে মানে একটা স্ট্যাটিস্টে বলেছে ক্রাইম কমে গেছে, আরেকটা স্ট্যাটিস্ট যে উত্তেজনা বেড়েছে অথবা যে মানুষ একটা অসহ্য হচ্ছে, এই ব্যাপারটা আসলে মিডল ইস্টকে ঘেরে আরেকটা গ্রুপ তো আছে ইউক্রেন এবং রাশিয়া নিয়ে। এই ব্যাপারগুলো সরাসরি মানুষের সাইকিকে আঘাত করছে। আসলে আমরা তো চুপ করে বসে থাকতে পারি না, আমাদের সামনে গণহত্যা হচ্ছে, এখন দুই ধরনের ন্যারেটিভ আসতেছে। এটা তো মানুষ তারা তো বোকা না। 50 বছর আগে এগুলো করা যেত, মিস ইনফরমেশন। নাজমুল আশরাফ যেটা বললেন, এখন এআই দিয়ে মিস ইনফরমেশন ক্রিয়েট করে। আমার এখানে একটা কোরআনের একটা আয়াত মনে পড়ছে, এক্সাক্ট আয়াতটা আমি বলতে পারবো, জিসটা হলো যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সত্যকে মিথ্যা দিয়ে মানে জড়িয়ে ফেলো না। এই ব্যাপারগুলো হয়েছে। নাজমুল আশরাফ বললেন যে 10টা লাইনের মধ্যে 2টা লাইন সত্যি, 8টা লাইনই মিথ্যা। এখন আমি যদি ভোটার হয়ে থেকে আমি আমার কনভিনিয়েন্স সাইডটা আমি দেখতে যাচ্ছি আমার কথাটা আসছে কিনা, সেইভাবে সেটাকে আমি অ্যাকসেপ্ট করছি এবং সেইভাবে নিজেকে উজ্জীবিত করছি। মানুষকেও
মানে ইনফর্ম করতে হবে, সত্যি কথা বলতে হবে। একটা মিডিয়ার একটা বিরাট রোল আছে। আমি বলবো যে এখানে মিডিয়া কিন্তু তার রোল ঠিকভাবে প্লে করছে না। আপনি ওয়েস্টার্ন মিডিয়া দেখেন, মানে রিপোর্টিংয়ে আপনারা জার্নালিস্টরা ভালো করে বলেন যে ট্রুথকে ট্রুথ হিসাবে তুলে ধর, ফ্যাক্টকে ফ্যাক্ট হিসাবে তুলে ধর, তারপরে আপনি এডিটোরিয়াল আপনি যেভাবে আপনার বক্তব্য তুলে ধরেন, কিন্তু আপনি এডিটোরিয়াল এবং ফ্যাক্টকে আপনারা একসাথে মিলে ফেলেছেন। আপনি আপনার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। আমি বলছি যে এই ইয়াতে অস্থিরতার মাঝে মানে সংবাদকর্মীদের একটা বিরাট ক্রিটিক্যাল রোল আছে। আমি মনে হয় অনেক ক্ষেত্রেই সংবাদকর্মীরা সেই ক্রিটিক্যাল রোল বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। জি, আপনাকে ধন্যবাদ। আর দুই একটি তথ্য আমি তুলে ধরি। যেমন একটি বলা হচ্ছে যে 63% আমেরিকান মনে করে যে সারা দেশে অপরাধ পরিস্থিতি খুবই খারাপ। এই ইংরেজিতে এরকম যে এক্সট্রিমলি অর ভেরি সিরিয়াস। এটা জরিপটা আসছে বার্ষিক গ্যালাপ জরিপ, তারা এই প্রতি বছরই করে থাকে অপরাধের ওপর বিশেষ করে, সেটাতে দেখা গেছে এইটা। আবার আরেকটি তথ্য আমরা দেখছি, ন্যাশনাল লিগ অফ সিটিজ তারা বলছেন যে আমেরিকান যে রেস্কিউ অ্যাক্ট হয়েছে বাইডেন প্রশাসনের সময়ে, সেই রেস্কিউ অ্যাক্টে মেন্টাল হেলথ, ড্রাগ, অ্যান্টি ভায়োলেন্স, হোমলেস প্রোগ্রাম ইত্যাদি চালু করার কারণে কমে গেছে, অপরাধ কমে গেছে। একই সেই প্রসঙ্গই আসছে বারবার। আমরা দেখছি নিউ ইয়র্ক টাইমসের পুরো রিপোর্টেই এই ক্রাইম নিয়ে পরস্পর বিরোধী তথ্য, মানুষের পারসেপশন একটা আর পরিসংখ্যান আরেকটা, এরকমই বারবার আসছে। আমি ডক্টর গোলাম ইমাদের কাছে জানতে চাইব যে এখনো পর্যন্ত প্রার্থীদের মধ্যে যে ধরনের রেটরিক আমরা দেখতে পাচ্ছি, সেই রেটরিক থেকে আসলে আপনি কি দেখছেন? সহিংস পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা কীরকম আগামী নির্বাচন ঘিরে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমার পূর্ববর্তী দুইজন বক্তা মোটামুটি টাচ করেছেন আপনার প্রশ্নের উত্তর। দেখুন, এখন যে আমরা জানি অপরাধের হার, এটা there is no doubt যে কমেছে। Being a conscious citizen, being a social scientist, when I watch it, observe it, all the news medias, print medias as well as like virtual medias, I think everyone, in a consensus that it has dropped. আপনি কিছু কিছু মিডিয়া তো সবসময় বলবেই, আপনি যেমন 69% একটা বললেন ক্রাইম রেটের কথা একটা সোর্সের থেকে। এবং আরও একটা জিনিস আপনি দেখুন, ইকোনমি অন দ্য আদার হ্যান্ড, ইকোনমি ইজ ডুইং এক্সট্রিমলি ওয়েল। কিন্তু দেখুন, এগুলো কিন্তু দুটো পজিটিভ সাইড। এই পজিটিভ নেগেটিভ এগুলো কোনো কিছুই না। এখানে হচ্ছে কি, একটা গ্রুপ, দেয়ার মাইন্ড ইজ সো সেট। এবং আমার এটাও খুব অবাক লাগে, এটা আমার মনে হয় আমাদেরকে আমেরিকান ডেমোক্রেসিকে ছোট করে দেখানো, বা ইনস্টিটিউশনগুলোকে, আমরা কংগ্রেস বলেন বা ডিপার্টমেন্ট অফ জাস্টিস আছেন, বা এই যে সেক্রেটারি অফ স্টেটের কথা বললেন, যে ইনস্টিটিউশনগুলো যারা ভোটটা পরিচালনা করেন এবং সার্টিফাই করেন বিভিন্ন স্টেটের, এগুলোকে আমি মনে করি অপমান করা। যে একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমি সবসময় শুনি, যে ক্যান্ডিডেটদেরকে বলা হয় বা বড় বড় নেতৃত্বে যারা আছে তাদেরকে বলা হয়, তুমি কি ইলেকশন রেজাল্ট মেনে নিবে? হোয়াট কাইন্ড অফ ননসেন্স কোয়েশ্চেন ইজ দ্যাট? আমেরিকাতে এই প্রশ্নটা কিন্তু মানায় না, কারণ আমেরিকার প্রতিষ্ঠান ম্যাটার্স। আপনি যে দেখুন, যে আজকে বোধহয় একজন, আই থিঙ্ক গিন্সবার্গ, বোধহয় বেন গিন্সবার্গ, ভেরি রিনাউন্ড লয়ার, and he said the nation, we are the nation of laws, but still people set the laws. এবং এগুলো আমরা জানি, জেরিম্যান্ডারিং থেকে শুরু করে বিভিন্নভাবে অপারেশন অ্যাক্ট, সাপ্রেশন অ্যাক্ট, all kinds of things, ট্রাম্পের সময় এবং তার আগের থেকে কিন্তু এরকম করেছেন রিপাবলিকান পার্টি, স্টিল দে আর অ্যাকচুয়ালি ডুইং দোজ থিংস। এবং দেখুন যে একজন, আপনি চারজনের কথা বললেন, যে সেক্রেটারি অফ স্টেট একজন বলেছেন, যেটা some sense I can't remember exactly the name, he said that it's a kind of domestic terrorism what's happening when we are hearing about the election interference and all those things. এবং সে বলেছেন যে terrorism is a threat or violence for a political outcomes. আমরা তো দেখেছি গত ইলেকশনে যে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি দেখুন এতগুলো কেস করেছেন,
এবং তার পার্টির লোকজনেই কিন্তু ক্ষমতায় আছেন ওইসব স্টেটগুলোতে, কোনো কিছুই পান নাই, কিন্তু এখনো কিন্তু লাগামহীন ভাবে কিন্তু বলে যাচ্ছেন যে ইলেকশন ফ্রড। হোয়ার ডু ইউ স্ট্যান্ড? এখন একটা গ্রুপ, আমি যেটা বললাম, অর্থনীতি ভালো হচ্ছে, অপরাধ কমে যাচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার, এদের রেডনেক সাইকিক এইটা, ইটস অল অ্যাবাউট হোয়াইট সুপ্রিমেসি, হোয়াইট সুপ্রিমেসি, হোয়াইট সুপ্রিমেসি। এরা কিন্তু অত্যন্ত ভয় আছে, ওরা জানে they are losing their grip, the demographic face of United States changing, that's why is their main problem. এখানে একটা রাজনীতি আছে প্রফেসর। আমি একটু এক সেকেন্ড একটু একটা জরিপে দেখা বলা হয়েছে যে ইলেকশন নিয়ে ইয়াং স্টার যারা কি মনে করেন, তাদের বোধহয় 35% শুধু বলেছেন যে না, ইলেকশন আমাদের নিশ্চিত মাধ্যমে হয়, বাকিগুলো কিন্তু স্টিল সো দে আর ইন ডাউট। এখন সমস্যা যেটা নাজমুল ভাই যে বললেন, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলো কিন্তু অ্যাক্সিলারেট করছে, এগুলোই কিন্তু অ্যাগ্রাভেট করছে, এগুলো ত্বরান্বিত করছে, বেগবান করছে, যেটাই বলেন সেটা হচ্ছে এই ধরনের যে, আর আপনি রেটরিকের কথা বললেন, যে রেটরিক এখনো পর্যন্ত যারা প্রার্থী এবং তাদের পার্টির যে উচ্চ পদে যারা আছেন, এখনো যারা বলে যাচ্ছেন, এখানে এক ধরনের মানুষ আছে, তারা কিন্তু এগুলো বাইট বিকজ অফ দেয়ার ওই রেডনেক বলেন, যেটাই বলেন। এবং আমার দুঃখ যেটা লাগে, আমার সবচেয়ে বেশি ইয়ে লাগে যে আমি কিন্তু আই ডোন্ট অ্যাকচুয়ালি কেয়ার ভেরি মাচ অ্যাবাউট হোয়াট অ্যাকচুয়ালি ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প ইজ সেইং। তার পিছনে যে দোজ হু আর রানিং বিহাইন্ড হিম, আপনি আমেরিকার মতো একটা গণতান্ত্রিক দেশের প্রতিষ্ঠানগুলোকে আপনি একটু ডিসক্রেডিট করতেছেন। এগুলো এই ধরনের যে প্রশ্নগুলো আমরা যে ফেস করছি ইলেকশন নিয়ে, কি চিন্তা হচ্ছে বা ইলেকশন নিয়ে, এবং আউটকাম তো এখন বলেই দিয়েছেন তারা, অনেকেই বলে দিয়েছেন তারা যে আসলে ইট ডিপেন্ডস, তুমি কি অ্যাকসেপ্ট করবে রেজাল্ট, ইট ডিপেন্ডস। টেড ক্রুজের মতো লোক এই কথা বলেছেন সেনেটর। সো দোজ আর দ্য পলিটিশিয়ানস, they are causing all kinds of things. So I'm very concerned actually what's going to happen. No matter actually he is going to, of course he win করলে তো সেটা কথাই নেই, লুজ করলো সে আবারও বলবে কিন্তু গত 2020 যে ক্লিয়ার ইলেকশন যেখানে কিছুই পান নাই, সেটা এখন সে বলতেছে যে রিগড ইলেকশন। কোথায় যাচ্ছে দেখুন, এখন সে লিবার্টিয়ান পার্টির কাছে যাচ্ছে, দে ভোট হিম অলসো, যে তাকে যথেষ্টভাবে তারা ইয়ে করেছেন, মানে তার ভৎসনা করা হয়েছে, ভৎসনা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বাংলা যেটা আর কি। এবং সে কিন্তু কোথায় যাচ্ছেন, সে এখন ব্ল্যাক ভোটের জন্য যাচ্ছেন, ব্ল্যাক দেখে মিমিক করা হয়, সে সোশ্যাল সেফটি নেট যারা ইউজ করে তাদের নিয়ে, ইমিগ্রেন্টদের নিয়ে কথা বলে। আনফরচুনেটলি আমি মোর কনসার্ন অ্যাবাউট দ্য পিপল দোজ হু আর নাও রেলিং বিহাইন্ড। জি প্রফেসর, দ্যাটস হোয়াট দ্য সিচুয়েশন অ্যাবাউট। ধন্যবাদ ডক্টর গোলাম মাদবর। আমরা একটা বিরতিতে যাব, কিন্তু আপনাদের সবাইকে জানিয়ে রাখি, যেটি আপনারা নিশ্চয়ই মানবেন, আমরা আলোচনাটা এখানে শেষ করব এই বিষয়ে। আমরা বিরতিতে ফিরে এসে আলোচনা করব ইসরায়েল, হামাস, গাজা পরিস্থিতি নিয়ে। কিন্তু যেটা বলছি যে ক্রাইম নিয়ে একটি রাজনীতি আছে, মানে ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বা সাবেকভাবে রিপাবলিকান পার্টিও মনে করে যে তারা ক্ষমতায় থাকলে সারা দেশে অপরাধ কম থাকে, অপরাধ কমে যায়, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে সারা দেশে অপরাধ বেড়ে যায়, এরকম একটা রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না। নাজমুল্লাহ সাহেব, আপনি কি মনে করেন? আমি এক কথায় শুনে বিরতিতে যাব। না, এটা তো আসলে পরিসংখ্যানই বলবে, কিন্তু পরিসংখ্যান যেগুলোর দেওয়া হয় বড় ধরনের অপরাধ, এর বাইরে ছোটোখাটো দৈনন্দিন জীবনে যেসব অপরাধের শিকার মানুষ হয়, বা পরিবেশ পরিস্থিতির কারণে মানুষের মনের উপর যে প্রভাব পড়ে, বা পাবলিক পারসেপশন যেটা তৈরি হয়, প্রত্যেকে তার বাস্তবতা অনুযায়ী একটা ধারণা করে, তার মধ্যে রাজনৈতিক বিশ্বাস, প্রতিপক্ষের প্রতি আপনার ঘৃণা, বিরোধিতা, এই অনেক কিছুর উপর নির্ভর করে তার বিশ্বাসটা। কিন্তু ঘটনা যদি বলেন, সেটা তো পরিসংখ্যান দিয়ে বোঝানো যায়, কম বেশি হয়। কিন্তু যেই আলোচনাটা আমরা করছিলাম, আমি এক লাইনে শেষ করি, যে আপনি রাজনীতিতে মিথ্যাচার বলি, অপরাধ বলি, এবং আইন কানুনের সঠিক প্রয়োগ, সব কিছু ঠিকঠাক মতো হওয়া, এসব ক্ষেত্রে এই যে আলোচনাটা শুরু করেছিলাম যে সত্য মিথ্যার ব্যাপারটা, সাংবাদিকতা মানেই হচ্ছে সত্য নিয়ে কারবার, মানে সত্য তুলে ধরা। আপনার সাংবাদিকতা যখন সত্য তুলে ধরার ক্ষেত্রে কৌশল করা হয়, পুরো সত্য, আংশিক সত্য, সুবিধামতো সত্য, আবার সত্যকে তুলে ধরার ক্ষেত্রে আবার মন্তব্য, ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে নিজেদের স্বার্থ জুড়ে দেওয়া হয়, সেখানে
দুটো বিষয় বলি সাংবাদিকতা ছাত্র হিসেবে এবং সংবাদকর্মী হিসেবে। প্রাথমিকভাবে কোনো ঘটনার একেবারে বেয়ার ফ্যাক্টস, মানে একেবারে হার্ড নিউজটাকে তুলে ধরা প্রথম দায়িত্ব। এরপর আপনি সেই নিউজ নিয়ে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, এর ম্যারিট ডিমেরিট ভালো মন্দ নিয়ে আলোচনা করেন, ফোরকাস্ট করেন, ঠিক আছে। কিন্তু আমরা দেখি এটা সারা বিশ্বেই হচ্ছে গণমাধ্যমে, যে কোনো একটি ঘটনাকে তুলেই ধরা হয় মতামত বিশ্লেষণ এবং নিজেদের মতো করে। ওই জায়গাটাতে মনে হয় যে সত্যের একটু ক্ষতি হয়। জি, আপনাকে ধন্যবাদ নাজমুল আশরাফ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে ইসরায়েল হামাস গাজা প্রসঙ্গে আলোচনা করব। যারা আপনারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে, একটু পরে ফিরছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. 7 দিনের বিশ্বে আবারও স্বাগত জানাচ্ছি। চলে যাচ্ছি ডক্টর কবির হাসানের কাছে। আপনার কাছে জানতে চাইবো যে দেখেন, সর্বশেষে আমরা দেখলাম আইসিজে বলল যে এখানে রাফায় হামলা অবিলম্বে বন্ধ করতে হবে, এরকম একটি আদেশ দিল। এটি জাতিসংঘের শীর্ষ আদালত। এর আগে আইসিসি যে আদেশ দিয়েছিল গ্রেপ্তারি পরোয়ানার, শুধু এক পক্ষেরই দেয়নি, তারা হামাসের 3 নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এটার বলা হলো আমেরিকার পক্ষ থেকে যে এই আইসিসির কোনো কর্তৃত্বই নাই, এ ধরনের এখতিয়ার নাই, এরকম বলা হলো। আমরা সবশেষ দেখলাম যে ইউরোপের 3টি দেশ, আয়ারল্যান্ড, স্পেন এবং আরেকটি দেশ, 3টি দেশ, তারা হচ্ছে নরওয়ে, একটি দেশ নরওয়ে, তারা প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে এরকম ঘোষণা দিল। এখান থেকে আসলে কি বার্তা পাচ্ছেন আপনি? এখানে মিশ্র বার্তা রয়েছে না কি, স্পষ্ট করে কিছু বলবেন কিনা? দেখুন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি গোলাম মাতব্বর ভাইয়ের সাথে আরেকটা জিনিস অ্যাড করছি, আসলে ওনার বক্তব্য থেকে সমর্থনে, যে আমেরিকাতে ইনস্টিটিউশনগুলোকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এই রিপাবলিকান দলগুলো। এটা আমেরিকান হয়তো ভোটের খেলায় এটা ওরা তাদেরকে সাহায্য করবে, কিন্তু লং টার্মে আমেরিকান ডেমোক্রেসি এবং এস্টাবলিশমেন্ট একটি বিরাট হুমকি স্বরূপ। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু কালেকটিভ লস বোথ ফর রিপাবলিকান অ্যান্ড দি ডেমোক্রেটিক পার্টি। আর যে কথাটা গোলাম মাতব্বর বললেন, এই ডোনাল্ড ট্রাম্প তো মাস্টার অফ লায়ার। আসলে সে এই জিনিসটা জিয়ে রাখছে, এখনো 4 বছর আগে ভোট হয়েছে, এটা এখনো প্রশ্নবিদ্ধ। অনেক রিপাবলিকান বিশ্বাস করে আসলে ডোনাল্ড ট্রাম্পই নির্বাচিত প্রেসিডেন্ট। এই যে ধোঁয়াটা তুলে রাখছে, এখন যদি আবার ডোনাল্ড ট্রাম্প হেরে যায় সেটা নিয়ে আরো কেওস সৃষ্টি করার জন্য। আর যদি জিতে যায়, ডেমোক্র্যাট তো বিশ্বাস করে যে ইনস্টিটিউশনগুলো কাজ করার জন্য যতটা করার তারা করে যাচ্ছে। এটা হলো, আমি জাস্ট অ্যাড করতে যাচ্ছি দুজনের সাথেই আর কি, নাজমুল আশরাফের সাথে একইভাবে। আর যে জিনিসটা আমার কাছে অবাক লাগছে, এই দেশগুলো আমার মনে হচ্ছে যেগুলো আরেকটা খেলা। ইসরায়েল তো বরাবরই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, তারা আইসিজে কে মানে না, জুরিসডিকশন নাই, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে গ্রেপ্তারের পরোয়ানা তাদেরকে তোয়াক্কা করে নাই। আমেরিকান কংগ্রেসে বলেছে ওদের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হবে, যে ওরা কেন করতে যাচ্ছে। মানে এই যে ডুপ্লিসিটি ইন দ্য ওয়ার্ল্ড সিনারিওতে, এই যে আমি তো মানে আপনারা অনেক বক্তাই আজকে 6 মাস ধরে বলে যাচ্ছে, is America. If America wants to stop the war, you can stop it in 1 hour. এই যে duplicity is being played by America, এটা বড় দুঃখজনক আসলে। হ্যাঁ, তার মধ্যে একটু আশার আলো যে 3টা দেশ ওরা রিকগনাইজ করবে। আমার কথা হলো, বেটারা তোরা এতদিন কোথায় ছিলে? এটাকে হঠাৎ করে 75 ধরে এই ধরনের সাবজুগেশন হচ্ছে, এই ধরনের মানে অত্যাচার হচ্ছে, যে অক্টোপার একটা যে মানে জেনারেশন 75 দের অনেক এখানে জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, এগুলো তো তোর ভালো করে জাতি, কিন্তু তারপরে তোর ইসরায়েলের পক্ষ নিয়েছিস। কারণ ইসরায়েল হ্যাজ বিন ভেরি গুড। ওরা বলে একটা ইসরায়েলি শব্দ আছে, মাজবারা বলে একটা শব্দ আছে, ডিসইনফরমেশন, ওদের পার্ট অফ দ্য স্টেট আইডিওলজি। আমি ওদিন একটা একাডেমিক আর্টিকেল পড়ছিলাম ওদের জুইশ স্কলারের, ওদেরকে ছোটবেলা থেকে বলে দেওয়া হয়েছে যে ইসরায়েল গড তোমাদেরকে দিয়েছে। আপনারা জানেন অ্যালেন প্যাপে বলে একজন জুইশ হিস্টোরিয়ান আছে, যে উনি বলেছিলেন যে অধিকাংশ জায়নিস্ট মানে আল্লাহ বিশ্বাস করে না, গডকে বিশ্বাস করে, তারা কিন্তু এইটা বিশ্বাস করে
যে গড হ্যাজ গিভেন দি স্টেট অফ মানে ল্যান্ড অফ ইসরায়েল। এই যে ডুপ্লিসিটি নিয়ে ওদের মাথা মগজ ধুলাই করে ওদের বড় করা হয়েছে, আবার ওরাই বলে যে মোস্ট মানে এথিক্যাল আর্মি ইত্যাদি ইত্যাদি, এগুলো তো এক ধরনের কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশন আমরা সবাই জানি, আমরা একাডেমিক্স, আমরা যারা এগুলো নিয়ে আলোচনা করি, আপনার সাংবাদিক যারা ডিপে যান, কিন্তু এই জিনিসগুলো এতদিন ধরে আমরা সামনে আসেনি। যারা আসতে এনেছে, যেমন ধরেন যে এই মেহেদী হাসানকে চাকরিচ্যুত করা হলো, এই যে স্টাফগুলো নয়। এবং জানেন এই যে এই উইকেন্ডে তো অনেক জায়গায় আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে কমেন্সমেন্ট হচ্ছে। হার্ভার্ডে 13 জন না 16 জনকে ওরা ডিগ্রি দেয়নি, কারণ একটা পজিশন নেওয়ার কারণে, যদিও সেই পজিশনটা ওরা দেয় এন্টাইটেল টু অ্যাকর্ডিং টু আমেরিকান কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু হার্ভার্ড মানে তাদের ট্রেডিশন আর কি। এই ব্যাপারগুলো হচ্ছে একটা ক্যাওসের মধ্যে যাচ্ছি। আমি বিশ্বাস করি এই somebody has to speak up, somebody take a stand। তাদের স্যাক্রিফাইসের কারণে আমরা সত্যের দিকে যেটা সরে গেছে আস্তে আস্তে এগোবো। এই সত্যটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে শুধু আমেরিকার জন্য। আমেরিকা একটা সর্ট অফ স্যাম্পল বা এক্সাম্পল, এসব মডেল সে আমরা ফলো করি। এখানে যদি আমরা 2 নম্বরই করি, সারা দুনিয়ার রাষ্ট্রনায়করা যারা এইভাবে নির্বাচিত হন, তারা আমেরিকাকে হাত দেখাবে, দেখো তোমরা ওখানে তোমাদের মধ্যে এই ধরনের কেওয়াস আছে, তোমরা আমাদেরকে বলার কি আছে। আমেরিকা সে মরাল স্ট্যান্ডিংকে আবার ফিরিয়ে আনতে হবে, ইনস্টিটিউশনকে দাঁড় করাতে হবে। আমি আশাবাদী মানুষ, কিন্তু উই আর গোয়িং থ্রু ভেরি টাফ টাইম। আপনি জানেন এইবারে ইলেকশন ইজ মানে একটা ক্রিটিক্যাল ইলেকশন ইন এ সেন্স যেই মানে কাকে আমরা নির্বাচিত করব, কিভাবে আমেরিকা আগাবে, কিভাবে মানবাধিকার, মানুষের সারা দুনিয়াব্যাপী ডেমোক্রেসির যেই মানে একটা এস্টাবলিশমেন্টের ব্যাপারটা দাঁড়াবে, এটা একটা বিরাট ইম্পর্টেন্ট। আমেরিকা তার মরাল গ্রাউন্ড হারিয়ে ফেলেছে। ওরা ডেমোক্রেসির কথা বলে অন্য দেশে, অথচ ডেমোক্রেসিকে ওরা কিল করার জন্য নাম্বার 1 84 মানে কান্ট্রিতে ওরা মানে ইচ্ছা করে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন করে ধ্বংস করেছে। তো আমেরিকার সে মরাল গ্রাউন্ড কোথায় থাকে? তারপরে গাজার ব্যাপারটা অ্যাড হয়েছে, ইউক্রেন রাশিয়ার ব্যাপারটা মানে অ্যাড হয়েছে। আপনারা জানেন, জাস্ট একটা শেষ করব, যে রাশিয়ান ইউক্রেন ওয়ারে 3 মাসের মধ্যে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিয়েছে আইসিসি, তাই না? আজকে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা করতে গিয়ে 1 মাস সময় নিয়েছে করিম খান। আপনি জানেন যে ভয়ে আছে, বলছে তোরা যদি করিস তোদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিব। কি ধরনের ডেমোক্রেসি আমরা করতে যাচ্ছি? আমরা ডবল স্পিক করছি। আমার কথা হলো যে একটা ছোট্ট কান্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য অফকোর্স ইসরায়েলের প্রতি আমাদের মানে জাস্টিস করতে হবে। তাদেরকে শুধু সবকিছু ভুলে যাওয়া, এটা তো মানবতার পক্ষে নয়, এটা মানবতার পরিপন্থী। আমাদের আসলে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতেই হবে আমেরিকার টপ থেকে। আনফরচুনেটলি ইট ইজ নট গোয়িং দ্যাট ডিরেকশন। মাইক জনসন গিয়ে উপস্থিত কলম্বিয়াতে, তারা করছে মানে জুইশ স্টুডেন্টের পক্ষ নিয়েছে, অথচ ইসরায়েলিদের যে বর্বরতার কথা কোনো কিছু বলছে না। এবং কি জানেন, মাইক জনসন তো ইজ এ আইডিয়াল অফ জায়নিস্ট। সে বিশ্বাস করে যে জুইশ স্টেট এখানে হইতে হবে খ্রিস্টানদের প্রতিষ্ঠিত করার জন্য। এটা না এই ফুল মানে প্রফেসি। কিন্তু এই প্রফেসি নিয়েও যারা এগুলো অধ্যয়ন করেন, মাতব্বর ভাই আছেন, যে ইভেন মানে থিওলজিক্যাল পয়েন্টে আমি বলছি যে এই জিনিসটা নট এস্টাবলিশড, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু এক ধরনের মিথ্যা, এক ধরনের ইডিওলজি, এক ধরনের ভিউ পয়েন্টকে প্রতিষ্ঠিত করে যাচ্ছে। ডক্টর কবির হাসান, আপনাকে ধন্যবাদ। আমি যাব ডক্টর গোলাম মাদবরের কাছে। দেখেন, আমরা সর্বশেষ দেখলাম যে একটা আবারও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে 2 পক্ষের বা হামাস এবং ইসরায়েলের মধ্যে সমঝোতার জন্য। আবার দেখছি যে ইজিপ্ট, যারা এতদিন এই পক্ষে ছিল না, সাউথ আফ্রিকার যে মামলা, গণহত্যার মামলা, সেই মামলায় ইজিপ্ট এই বাদী পক্ষে তারা অবস্থান নিয়েছে। এটা রাজনীতি, ভূ রাজনীতিতে কি প্রভাব ফেলবে, এবং একই সঙ্গে এই সমঝোতা আলোচনার যে উদ্যোগ, সেইটা কিভাবে দেখবেন? কোনো এবার কিছু দেখবেন কিনা? দেখুন, ইস্যুটা কিন্তু খুব চমৎকারভাবে ডক্টর কবির হাসান খুব সুন্দরভাবে তুলে ধরেছেন কেন এটা সমাধান হচ্ছে না। আমি একটু বলি, দেখুন 143টা দেশ বোধহয় প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। লাস্ট যে 3টা আর কি আমরা জানি, নরওয়ে, আয়ারল্যান্ড অ্যান্ড স্পেন। দেখুন, কবির হাসানের একটা কথা আমার খুব ভালো লাগলো, যে এতদিন তারা কোথায় ছিল। তো আমি একটু বলি, স্পেনের যে ফরেন মিনিস্টার, সে বলল
their recognition is not against anyone. এটা কারো বিপক্ষে না। It is not about the Israeli people. ইসরায়েলি জনগণের বিপক্ষেও না। সানসেস বলে তার নাম, সে বলেছিলেন it is in favor of peace. এটা শান্তির পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, নৈতিকতার পক্ষে, মরাল কনসিস্টেন্সির পক্ষে। কোথায় ছিলেন আপনারা এতদিন? এগুলো কোথায় ছিল আপনাদের? পিস, এই যে জাস্টিস, মরাল কনসিস্টেন্সি। হ্যাঁ, তারপরেও আমি বলবো ইট ইজ এ গ্রেট মুভ যে 143টা কান্ট্রি বোধোদয় হোক বা তাদের মানবতার যে কিছুটা, যে আমি বলবো যে একটা শেক করেছে, আমি মনে করি এটা গুড নিউজ। কিন্তু দেখুন, এখন এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস নাথিং গোয়িং টু হ্যাপেন। কারণ আমরা জানি যাই করুক না কেন, যে 5টা দেশের যে কোনো একটা দেশ যদি বিটো দেয়, এখন এখানে তো আপনারা দেখেছেন বিটোর পর বিটো অলরেডি কিন্তু দিয়ে যাচ্ছে ইউনাইটেড স্টেটস। কার ফেভারে? ইসরায়েলের ফেভারে। এবং সবাই কিন্তু এখন এক বাক্যে মানে, আমেরিকাও মানে যে টু স্টেট সলিউশন। 77 বছর টু স্টেট সলিউশন, ঠিক আছে, প্রথম দিকে আপনি টু স্টেট জন্য অত করেন নাই, গত 50 বছর কি করেছেন টু স্টেট সলিউশনে? তো এই টু স্টেট সলিউশন ছাড়া তো একটা সমাধান হবে না। এবং ইজিপ্টের যে ভূমিকাটা বলছেন, ইজিপ্ট বা জর্ডান, ইউএই, এইগুলো দেশগুলো কিন্তু আপনার অনেকটা কিন্তু দড়ি মাছ মাছুই পানির মতো করেছেন। they have been somehow benefited or whatever it is. কিন্তু আমার মনে হয় যে তাদের আগের থেকেই কিন্তু আরো বোধহয় একটু সক্রিয় হওয়া উচিত ছিল, তাদের বোধহয় স্ট্যান্ডটা নেওয়া উচিত ছিল, এই যেটা বলতেছে ইন ফেভার অফ পিস, জাস্টিস, মরাল কনসিস্টেন্সি। এবং আমরা জানি যে মাইক জনসন বলেন বা অমুক বলেন, এই ধরনের এগুলো তো আছেই, এগুলো কিন্তু আমেরিকাতে আছে। আপনারা দেখুন এইবার যেটা হয়েছে, আমি বলি না যে 36,000 মানুষকে হারিয়ে ফেলায়, অ্যাবাউট 36,000 এখন গাজাতে, আপনার যে আমেরিকার ইয়াং জেনারেশনের ভিতরে অ্যাটলিস্ট কিছুটা মানবিকতাটা জেগে উঠেছে। এবং সেটা কিন্তু একটা, আমি মনে করি একটা পজিটিভ সাইড, কিন্তু নাথিং। কিন্তু কথা হচ্ছে দিস আর পিপল, দিস আর মাস পিপল, দে আর রেইজিং দ্য কনসাসনেস, দেয়ার সচেতনতা তারা তুলে ধরছে, তারা এটা নিয়ে ন্যায় পত্তা করার জন্য কথা বলছে, বাট দে আর নট ইন পাওয়ার। তো এই যে 143টা কান্ট্রি এখন হয়ে গেল আপনার, যে ইউনাইটেড নেশনের যে আমরা ভূমিকাটা নিয়ে বারবার বলি, মেজরিটি 193 ভিতরে 143টা দেশ, কেন এটা টু স্টেট সলিউশন হচ্ছে না? এটা তো অনেক কিছু করতে পারি, আমরা চাপে যেতে পারি, সবই করতে পারি, অথচ প্যালেস্টাইন রাষ্ট্রে ইটস নট অ্যাবাউট দ্য অনলি থিং লাইক দ্য স্টেট, লুজিং পিপল এভরি ডে, এভরি মোমেন্ট। আজকে আরেকটা সুন্দর কথা বলেছেন, আই থিঙ্ক বোধহয় বেন গিটসবার্গ অর সামওয়ান, আমি একটু বলতেছি, ইউজিং starvation is a weapon of war. That's the biggest crime against the humanity. অর্থাৎ আপনি মানুষকে অনাহারে অর্ধাহারে যেভাবে যে কোনো ধরনের কিছু পৌঁছাতে দিচ্ছে না তাদের কাছে, এই যে মেরে ফেলা, এটা তো মানবতার জন্য। আমরা অনুষ্ঠানের আইসিসির একটা জিনিস আপনি জানেন যে আইসিসি কিন্তু কোনো ব্যক্তির এগেইনস্টে করতে পারে, কান্ট্রি এগেইনস্টে করতে পারে না। তো সেটা আমাদের মনে রাখতে হবে, আইসিসি করতে পারে, নট আইসিসি। ডক্টর মাহবুবজি, আপনাকে ধন্যবাদ। আমি এই ইসরায়েল প্রসঙ্গে সংক্ষেপে কিছু জেনে নেব নাজবুল আশরাফের কাছে। না, এখানে আলোচনা সবই হয়েছে, কিন্তু এই যে আইসিজের অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আমেরিকার যে দ্বৈত অবস্থান, এটা তো স্পষ্ট। আইসিজেকে এখন তারা যেভাবে আইসিসিকে এখন যেভাবে মূল্যায়ন করছে আমেরিকা, এর কোনো কর্তৃত্ব নাই, ইসরায়েলের বিরুদ্ধে দেওয়ার কারণে তারা ইসরায়েলের মতোই প্রতিক্রিয়া জানিয়েছে। যখন পুতিনের বিরুদ্ধে দিয়েছিল তখন আইসিসি ঠিক ছিল, এখন বেঠিক হয়ে গেছে। সবই তো আসলে স্বার্থগত। এবং এই যে তাদের দ্বৈত নীতি, দ্বিমুখী নীতি, সব ক্ষেত্রেই এটা আপনি ন্যায় বিচার থেকে শুরু করে যুদ্ধ, বিগ্রহ, গণতন্ত্র, বিভিন্ন দেশের সাথে তাদের সম্পর্ক এবং বৈশ্বিক যত সংকট আছে সব কিছুর ক্ষেত্রে এখন আমেরিকা ওয়ার্ল্ড লিডার তো এখন আছে বলে মনে হয় না। এখনকার যে বাস্তবতা আমেরিকার, তো আমেরিকা ওয়ার্ল্ড লিডার ছিল, আমেরিকা ওয়ার্ল্ড লিডার থাকতে চায়, আমেরিকা ওয়ার্ল্ড লিডার হওয়ার সকল যোগ্যতা তার আছে। তার জন্য যেই গুণগুলো থাকা দরকার, যেই ভূমিকা থাকা দরকার, হ্যাঁ, যখন আমেরিকার ওয়ার্ল্ড লিডারশিপ নিয়ে প্রশ্ন ওঠে নাই, তখনও বিশ্বের দেশে দেশে আমেরিকার ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।
সেগুলো এখন অনেক প্রকট হয়েছে। এখন আমেরিকার ভেতরেই এত সমস্যা, ফলে গোটা বিশ্বকে তারা নেতৃত্ব দেবে, শাসন করবে, প্রভাব বিস্তার করবে কিভাবে, সেটা তো ঠিক করতে হবে আমেরিকাকেই, আমেরিকার লোকজনকেই, আমেরিকার রাজনীতিবিদদের যারা আমেরিকা পরিচালনা করেন। এবং সেই দুটি দলের মধ্যে যদি ন্যূনতম ঐক্য না হয়, তাহলে আমেরিকার এই ভুলগুলো, দুর্বলতাগুলো দূর হবে না, তার অবস্থান ফিরে পাবে না, বিশ্বে তার অবস্থান আগের মতো হবে না। সেই জায়গায় ট্রাম্পের মতো রাজনীতি যতদিন চলবে, ট্রাম্প এবং এখনকার রিপাবলিকান রাজনীতি, তাহলে দুই দলের মধ্যে এসব বিষয়ে ঐক্য হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। নাজবুল্লাহ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর কবির হাসান, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর গোলাম মাতবর। আপনারা সবাই ভালো থাকবেন। একই সঙ্গে আগামী কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে আশা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। 7 দিনের বিষয়ে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।